পানিহাটির বিধায়িকা তার মেয়ের বিচারের জন্য তো মুখ্যমন্ত্রীর কাছেই পৌঁছেছিলেন, তার বিধানসভার ভেতরে পৌঁছেছেন, তাও বিচারটা হচ্ছে না। এই দীর্ঘসূত্রিতা কিন্তু আসলে অন্য সেটিংয়ের দিকে ইঙ্গিত করে। সিবিআই তো গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করছে, অফিসে বড় বড় অফিসাররা আসছেন, থাকছেন, যাচ্ছেন, তাহলে আজকে একটি ঘটনারও তদন্ত শেষ হচ্ছে না কেন? পার্ক সার্কাস স্টেশনে হকারদের যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো বুলডোজার দিয়ে সরিয়ে ফেলা হলো। এই যে বুলডোজারগুলো দরকার ছিল না, একটা সামান্য হাতুড়ি পেলে রাজ্যে বন্ধ হয়ে যাওয়া 8,207টা স্কুলের তালা খোলা যেত, বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে আবার নতুন করে কারখানা হবে সেই ঘোষণা করা যেত, শুধু মিড ডে মিল থেকে ডিমটা বাদ হয়ে যাবে। এইটা একটা যদি সরকারের দৃষ্টিভঙ্গি হয় যে গরিব নিম্নবিত্ত মানুষ শুধু ওইটার ভরসাতে ছেলে মেয়েকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, তারা কোথায় গিয়ে দাঁড়াবেন? হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর দুটো সেমিস্টারে একটাও কমন পেলাম না, কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি। কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। দাদা, তারাতলায় যে ঘটনা ঘটেছে আমরা প্রত্যেকেই জানি, অত্যন্ত মর্মান্তিক ঘটনা। এই ঘটনার পরে শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ আনলেন। তারপরে কুণাল ঘোষও ডেডলাইন বেঁধে দিলেন যে ফিরহাদ হাকিমকে গ্রেফতার করতে হবে, কিন্তু সেই ফিরহাদ হাকিম এখন ভালো তৃণমূলে, ঋতব্রত তৃণমূলে। সেই কারণে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না? তৃণমূলে ভালো বলে কিছু নেই, তৃণমূলে সবটাই দুর্নীতিগ্রস্ত। এই মুহূর্তে কে সরাসরি বিজেপির নৌকায় উঠেছে আর কারা এখনও হেজিটেট করছে, বিজেপিকে ফিলার পাঠাচ্ছে, সিগন্যাল পাঠাচ্ছে, এইটা দিয়ে তৃণমূলের ভাগ ফাগ ঠিক হচ্ছে। তো প্রাক্তন মেয়র যিনি, তিনি সরাসরি বিজেপির যে নৌকা, যেটাতে করে বিরোধী দল হিসেবে ওদেরকে স্বীকৃতি দেওয়ার যে নৌকা বিজেপি পাঠিয়েছে, সেটাই উঠে পড়েছেন। ফলে ওনার আর কিছু হবে না। কিন্তু অফিসারদের ধরা, অমুক কর্মচারীদের ধরা সব ঠিক আছে, সেগুলো তো করতেই হবে। কিন্তু গোটা ব্যবস্থাটার মাথায় যিনি ছিলেন, তাদের এরকম একটা ঘটনা নয়, কিন্তু গত 15 বছরে তৃণমূল সরকারের আমলে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, নাজিরাবাদের কারখানার ঘটনাটা আমরা এখনও ভুলে যাইনি, তারাতলার ঘটনা, তারাতলাতেও অতীতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে, সবটাই তৃণমূল সরকারের আমলে ঘটেছে। কিন্তু তৃণমূল এবং বিজেপি কেউই আসল যারা অভিযুক্ত তাদেরকে ধরতে যায়নি। এমনকি সিআইটিউ নেতৃত্ব এইরকমও দেখেছেন যে যদি এই যারা নিযুক্ত হয়েছেন ওখানে কর্মচারী শ্রমিক হিসেবে, তাদের যদি অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকতো, তাদের যদি রোস্টার থাকতো, তাহলে অন ডিউটি এই ধরনের অ্যাক্সিডেন্ট হলে বিভিন্ন শ্রম দপ্তর এটা ওটা মিলিয়ে একজন ক্ষতিপূরণ হিসেবে প্রায় 40-50 লক্ষ টাকা পাওয়ার কথা, কিন্তু সেটা পাওয়ানো যাচ্ছে না, কারণ তাদের কোথাও রোস্টার নেই, তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার নেই, মানে কার্যত কৃতদাসের মতো করে তাদেরকে রেখে দেওয়া হয়েছিল। ফলে এই ঘটনায় যারা মূল অভিযুক্ত, রাজনৈতিক নেতারা, যাদের অঙ্গুলি হেলন ছাড়া এইসব হতে পারতো না। এবং এখানে শুধু রাজ্য সরকারের ব্যাপার নয়, জমিটা কিন্তু পোর্ট ট্রাস্টের। তাহলে পোর্ট ট্রাস্ট কাকে লিজ দিল? কেন্দ্রীয় সরকার। কিভাবে দিল? তার কি যোগ্যতামান দেখা হয়েছিল? এই সমস্তটা খুঁড়ে বার করা যাবে না বলে আসলে ববি হাকিম এবং বাকি পোর্ট ট্রাস্টের কর্তা ব্যক্তি যারা আছেন, তাদের কাউকেই কোনো শাস্তির আওতায় পড়তে হবে না। এবং ওখানকার সাধারণ মানুষ বলছে যে যখন উদ্ধার কাজ চলছে, প্রচুর ডেড বডিকে লোকানো হচ্ছে, বাঁচানোর চেষ্টা হচ্ছে। বর্তমান সরকার তো তৃণমূলের বিরুদ্ধে, তৃণমূলের অপশাসন থেকে মুক্ত করতেই তারা ক্ষমতায় এসে, তাহলে এখন কেন এই বডি লোকানোর প্রসঙ্গটাই আসছে কেন? বর্তমান সরকার আগের সরকারেরও বিরুদ্ধে ছিল, তাহলে কয়লা চুরি, গরু চুরি, বালি চুরি থেকে আরম্ভ করে অভয়ার ঘটনার কোনো কিছুরই তদন্ত হলো না কেন? সিবিআই তো গত 10 বছর ধরে পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি করছে, অফিসে বড় বড় অফিসাররা আসছেন, থাকছেন, যাচ্ছেন, তাহলে আজকে একটি ঘটনারও তদন্ত শেষ হচ্ছে না কেন? কার যে কোথায় টিকি বাঁধা রয়েছে, এইটা এখনও তো সম্পূর্ণভাবে সামনে আসেনি। ফলে এই ধরনের ঘটনায় যে কার কোথায় টিকি বাঁধা রয়েছে সেটাও আমরা জানতে পারছি না। জমি কেন্দ্রীয় সরকারের, তারা লিজ দিচ্ছে, কাজ করছে এখানের পুরসভার থেকে পারমিশন ইত্যাদি নিয়ে। ফলে কার সাথে কোথায় কিসের বোঝাপড়া হয়ে গেছে এইটা আমরা আন্দাজ করতে পারি, কিন্তু কোনো প্রমাণ হাতে নেই। ফলে এই ধরনের নাজিরাবাদের ঘটনা বলুন, এই ঘটনা বলুন, যে কোনো ক্ষেত্রেই মৃতের সংখ্যা কমিয়ে দেখানো এটা একটা বহু সরকারের অভ্যেস। করোনার সময় আপনার খেয়াল থাকবে আগের সরকার মৃতের সংখ্যা কমিয়ে দেখাতেন, হ্যাঁ, ওটাকে হার্ট অ্যাটাক ও মুক্ত বলে চালিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছিল। এখানেও সেই চেষ্টাটা চালিয়ে দেওয়ার হচ্ছে। এবং আরও গুরুত্বপূর্ণ হচ্ছে, যাদের এইখানে পাওয়া যাচ্ছে না, মানে যাদেরকে এই ধরনের লুকিয়ে ফেলা হচ্ছে, তার পরিবার পরিজন তো ভেসে যাবে, তাদের সামান্য ক্ষতিপূরণের টাকার অঙ্কটুকু তারা পাবেন না। এই অমানবিকতার জায়গায় যে সরকার যাচ্ছে, তাদের কিন্তু মানুষ একেবারেই ক্ষমা করবেন না। ভবিষ্যতে যেখানে সুযোগ পাবেন
মানুষ কিন্তু এদের বিরুদ্ধে নিজের মতামত জাহির করবে। এবং এই ঘটনায় উঠে আসছে যে কালীচরণ ব্যানার্জির নাম, ওনার কোনো সই ছাড়া নাকি এই গোটা কলকাতা পৌরসভার কোনো বিল্ডিংই উঠে দাঁড়াতো না। কলকাতা পুরসভায় রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে এরকম একটা সিন্ডিকেট চলতো, কোটারি চলতো, তো সবাই জানে। কিন্তু সিন্ডিকেট চলতো এই যে কালীচরণ বাবু, নিশ্চয়ই তিনি অভিযুক্ত, কিন্তু কালীচরণ বাবুর ঘাড়ের ওপর একটাই মাথা, যে ওর ওপরের মাথারা বা ওর ছাতায় যারা ছিলেন, উনি যাদের ছাতার তলায় ছিলেন, তারা না চাইলে এই প্ল্যান পাস হতো, তারা না চাইলে এই ধরনের দুর্নীতি হতো। আজকে কোনো একজন অফিসারও সব ক্ষেত্রে যে ভালোভাবে কাজ করেন তা নয়, অফিসারদেরও নানান দুর্নীতি থাকে, কর্মচারীদেরও নানান দুর্নীতি থাকে, কিন্তু সেই দুর্নীতিটা থাকে তার মাথার ওপর বসে থাকা রাজনৈতিক নেতা তাকে ছাতা ধরে থাকে বলে তাকে বাঁচান। তাহলে কালীচরণ বাবু কার ওএসডি ছিলেন তো সবাই জানে। বিধানসভায় মুখ্যমন্ত্রী যে কথা বলেছেন সেই কথা কাজে কেন প্রকাশ পাওয়া যাচ্ছে না? কারণ এই যে সব বিজেপির পাঠানো নৌকায় যে তৃণমূল উঠে পড়েছে একটাই কারণ, যে এদের আপনি বিজেপি তো সবাইতে ধর্ম জাত দেখে, তাহলে ঋতব্রতবাবু, সন্দীপনবাবু, ববিবাবু, জাভেদবাবু, এদের সবার ধর্মজাত যাই হোক, এদের একটাই পাখির চোখ হচ্ছে যে আমার ফাইলটা যেন বাবা খোলা না হয়, ফাইলের ওপর ধুলো পড়ুক আর ফাইলে গিট পড়ুক, ফলে লোক দেখানো বিধানসভার ভেতরে আমরা কিছু কথা বলবো, কিন্তু সাহস হবে না রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ানো। এই ফর্মুলা বিজেপি গোটা দেশে চালু করছে। আমাদের এখানে তৃণমূলে এত দুর্নীতি করেছে, রাজনীতিকে, সংস্কৃতিকে এত গর্তে নামিয়ে দিয়েছে যে 1 ইঞ্চি তুললে মনে হচ্ছে বাবা কি বিরাট কাজ হলো। এখন নেতারা বাঁচার জন্য এদিক ওদিক দৌড়াচ্ছেন। দাদা, আগের সরকার তো কোর্ট আদালতের কোনো নির্দেশ মানতেন না। আমরা গতকাল দেখলাম যে পার্ক সার্কাস স্টেশনে হকারদের যে সমস্ত দোকানগুলো ছিল সেগুলো বুলডোজার দিয়ে সরিয়ে ফেলা হলো। 30শে জুন পর্যন্ত তো স্থগিতাদেশ ছিল, স্টে অর্ডার ছিল, তার সত্ত্বেও এই ঘটনা কীভাবে ঘটতে পারে? এই সরকারও কোর্টের নির্দেশ মানবেন কি না সেটা এক্ষুনি বলা যায় না, কারণ নতুন এসছেন সরকার এবং একটা দৃষ্টিভঙ্গি নিয়ে এসছেন যে গরিব মানুষের পেটেই লাথি মারতে হবে। বিভিন্ন জায়গায় এখন আগে শুধু রেল হকারটা ছিল, এখন আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এরকম রাস্তায় যে হকার বসে রয়েছেন তাদেরকেও হচ্ছে যে তুলে দেওয়ার কথা হচ্ছে। রাজ্যের পৌরমন্ত্রী বলেছেন যে পিডাব্লিউডি ইত্যাদি মিউনিসিপ্যালিটিতে, কর্পোরেশনগুলোতে আমি বলেছি রাস্তার ওপর সব হকারদের তুলে দিতে হবে। খুব ভালো কথা, উন্নয়নের জন্য হকার তুলে দিতে হবে, তাহলে হকারকে তার পুনর্বাসন দিতে হবে। আগের বামের সরকারের তুলনা সবসময় করা হয় তো, আগের বামফ্রন্টের সরকার যে গড়িয়াহাটে রাস্তা পরিষ্কার করতে চেয়েছিলেন, ফুটপাত হকার মুক্ত করতে চেয়েছিলেন, তারা ওইখানে যে কেউ গিয়ে দেখে নিতে পারেন, ওখানে একটা বালিগঞ্জ এসি মার্কেট আছে পেল্লাই করা, যে কেউ দেখে নিতে পারেন যে ওইখানে হকারদের পুনর্বাসন দেওয়া হয়েছিল। ওখানে যারা এসি মার্কেটের ভেতরে যারা দোকান দিয়েছেন তারা সব গড়িয়াহাটের ওই হকার ছিলেন যাদের ওইখানে পুনর্বাসন দেওয়া হয়েছিল। এরকম গোটা রাজ্যে একাধিক উদাহরণ রয়েছে যেখানে রাস্তার থেকে হকার সরানো হয়েছে আসলে যথাযথ পুনর্বাসন দিয়ে, কারণ গরিব মানুষের পেটে লাথি মারা কোনো সরকারের এজেন্ডা হতে পারে না। যদিও আমরা বিজেপি সরকারের ক্ষেত্রে দেখছি ওটাই ওদের এজেন্ডা, ফুটপাতের হকার, রেলের হকার, কে ভিক্ষা করবেন অমুক তমুক, তাদের প্রতি তাদের টার্গেট। কিন্তু এই যে বুলডোজারগুলো দরকার ছিল না। একটা সামান্য হাতুড়ি পেলে রাজ্যে বন্ধ হয়ে যাওয়া 8207টা স্কুলের তালা খোলা যেত। সামান্য একটু মনের সদিচ্ছা থাকলে বন্ধ হয়ে যাওয়া কারখানার জমিতে আবার নতুন করে কারখানা হবে সেই ঘোষণা করা যেত। কিন্তু প্রথমবারের বাজেটে কিন্তু আমরা স্কুল খোলা হোক, তার ইত্যাদি হোক, কিছুই পাইনি। শুধু মিড ডে মিল থেকে ডিমটা বাদ হয়ে যাবে। এইটা একটা যদি সরকারের দৃষ্টিভঙ্গি হয় যে গরিব নিম্নবিত্ত মানুষ শুধু ওইটার ভরসাতে ছেলেমেয়েকে সরকারি স্কুলে পাঠাচ্ছেন, তারা কোথায় গিয়ে দাঁড়াবেন, এইটা সরকারের ভাবা উচিত ছিল। সরকার যদি না ভাবেন, সাধারণ মানুষ কিন্তু তার মতো করে ভাবনা ভেবে নেবে। এই ডিম বিষয়ে বামেদেরকে বারংবার টার্গেট করা হচ্ছে, তাদের বিভিন্ন রকমভাবে কটূক্তি শুনতে হচ্ছে। আপনাদের ডিম বাদ দেওয়া, এটা সরকারের এর পিছনে কি এজেন্ডা রয়েছে? ডিম কেন? আরএসএসের এজেন্ডা তো। হঠাৎ করে নির্বাচনের আগে কেন্দ্রীয় নেতাদেরকে ধরে এনে বিজেপি মিডিয়া ডেকে দেখো আমরা মাছ ভাত খাচ্ছি, এইটা ভিডিও ক্যামেরা শ্যুট করে সমস্ত লোকের কাছে পৌঁছে দেওয়া কেন হয়েছিল? কারণ যেটা প্রচার ছিল যে বিজেপি এলেই তো নিরামিষ চালু করে দেবে, বিজেপি এলেই জোর করে নিজের খাদ্যাভ্যাস চালু করবে, নিজের সংস্কৃতি চালু করার চেষ্টা করবে, জোর করে চাপিয়ে দেবে। যেমন কোনো নিরামিষাশী মানুষকে জোর করে আপনি আমিষ খাওয়াবেন সেটাও উচিত না, তেমনি যে মানুষ দীর্ঘদিন ধরে আমিষাশী তাকে জোর করে নিরামিষ খাওয়াবেন সেটাও উচিত না। আর মিড ডে মিল এটা তৈরি হয়েছিল এলাকার খাদ্যাভ্যাস এবং পুষ্টিবিজ্ঞান দুটোকে এক জায়গায় এনে। তাহলে গুজরাটে নিশ্চয়ই মিড ডে মিলে এই খাবার দেওয়া হবে না, সেখানে তার পছন্দ অনুযায়ী খাবার দেওয়া হবে, তার খাদ্যাভ্যাস অনুযায়ী। আমাদের এখানে তা দেওয়া হলো না। এক
দ্বিতীয় কথা হচ্ছে যে এই নিরামিষটা বা খাদ্যাভ্যাস জোর করে চাপিয়ে দেওয়াটা, এটা আরএসএসের এজেন্ডা। এই যে সংস্থাকে এই অর্ডারটা দেওয়া হয়েছে, প্রথম কথা কোনো টেন্ডার হলো না। দ্বিতীয় কথা, এই সংস্থা অতীতে কর্ণাটকে, উড়িষ্যায় নিম্নমানের খাবার ইত্যাদি প্রসঙ্গে তাদের নিয়ে ব্যাপক অভিযোগ আছে। এই যথাযথ অডিট হয় না সেই অভিযোগ আছে। এবং যে সেলফ হেল্প গ্রুপ আগে তৈরি হয়েছিল বহু আগে থেকে, যারা এই মিড ডে মিলের খাবার তৈরি করে, সেই মানুষগুলো আজকে কোথায় গিয়ে দাঁড়াবেন, এইটা রাজ্যের সরকার কেন হিসেব করছে, এটাই তো আমরা জানতে আর চাই। একটা খবর পাওয়া গেছে যে কোনো একটি স্কুলে ইলিশ মাছ দেওয়া হয়েছে এই মিড ডে মিলে। তাহলে তো এখানে বিজেপি তাদের এজেন্ডাটাকে পাল্টে দিল যে মাছ এটা তো দেওয়া লোক হচ্ছে। দেখানো। ওই যেরকম একজন নেতাকে একদিন হাজির করেছিলেন যে দেখুন আমাদের নেতা মাছ ভাত খাচ্ছেন, কোনো চিন্তা করবেন না, তারপরে গোটা বাংলার ছেলে মেয়েদের পাত থেকে পুষ্টিকে উধাও করে দেওয়ার চেষ্টা হচ্ছে। একই রকমভাবে ওইটা লোক দেখানোর প্রচেষ্টা। আসলে কি হয়, কোনো একজন দলিত মানুষ, তাকে অনেক উঁচুতে তুলে দেওয়া হয়েছে, তাই দিয়ে কিন্তু আসলে গোটা দলিত সমাজ, তারা যে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে এইটা বলা যায় না। গোটা সমাজের মানোন্নয়ন হলো কি না এইটা কিন্তু ওই যে সেন্সাসটা হলে বোঝা যাবে যে আসলে দলিত পিছিয়ে পড়া অংশের মানুষ গোটা দেশে এবং পশ্চিমবাংলায় কী পরিমাণ পিছিয়ে গেছেন। এই তথ্যগুলো সামনে চলে আসবে বলেই তো বিজেপি সেন্সাসটা করতে রাজি হচ্ছিল না। দাদা, আরও একটা বিষয় হচ্ছে অভয়ার বিচার, যেটা ভোটের সময় বিজেপি খুব ভালোভাবে কাজে লাগিয়েছিল, যে অভয়ার মাকে এই পানিহাটি থেকে দাঁড় করানো। তিনি এখন বিধায়কও হয়েছেন, কিন্তু বিধায়ক হওয়ার পরেও তিনি সিবিআই তদন্ত নিয়ে সন্তুষ্ট নন। তিনি এখন বিজেপির একজন বিধায়ক, তিনি তার মেয়ের বিচার চেয়ে প্রচার করেছিলেন, সব কিছুই ছিল। বিজেপির অন্যান্য বিধায়কেরাও প্রচার করেছিলেন, কোথাও গিয়ে আপনারাও অভয়ার বিচার নিয়ে কথা বলেছিলেন প্রচারের সময়। এখন যখন তিনি বিধায়ক হয়ে গিয়েছেন, তখন এখনো পর্যন্ত অভয়ার বিচার নিয়ে তেমন কিছু আমরা শুনিনি। এবং গত যে কয়েকদিন আগে যেটা আমরা শুনলাম যে ওই তদন্তের কিছু এগিয়েছে, সেখানে সিবিআই তদন্ত নিয়ে এখনও তিনি অসন্তুষ্ট রয়েছেন। রাজ্যের মানুষ বলুন বা বাইরে থাকা মানুষ, দেশে বিদেশে থাকা মানুষ, যারা অভয়ার বাবা মায়ের মাননীয় বিধায়িকা এবং অভয়ার বাবার ইন্টারভিউটা শুনেছেন কোর্টের বাইরে, এই যন্ত্রণাটা আসলে আমাদের কারোরই প্রাপ্য ছিল না, তাদের তো ছিলই না। খুবই খারাপ লাগছে এটা দেখতে, যে নির্যাতিতার পরিবারকে এই হাহাকার করতে হচ্ছে যে 1 বছর 9 মাস হয়ে গেল, 1 ইঞ্চি বিচারটা এগোলো না। আরও যন্ত্রণার বিষয়টা হচ্ছে যে ওরা এর আগে যিনি সিবিআই অফিসার দায়িত্বে ছিলেন তার সম্পর্কে অনেকগুলো অভিযোগ করছেন, এবং এই গুরুতর অভিযোগ আসছে যে পরের অফিসাররা আসলে আগের অফিসারকে বাঁচানোর জন্যে কার্যত এটা করছেন। এটা আমরা অতীতেও বলেছিলাম যে আগের সরকার যাকে ধরে দিয়েছিল কুমির ছানার মতো, তাকেই সিবিআই খালি দেখিয়ে যাচ্ছে কেন। আজকে 1 বছর 9 মাস হয়ে গেল, এখন অভয়ার বিচারের দাবি, তামান্নার বিচারের দাবি, আরও যা আছে, সুদীপ্ত থেকে শুরু করে আনিস খান হয়ে এখনও পর্যন্ত কামদুনির ঘটনা, প্রতিটার ক্ষেত্রের বিচারের দাবির ক্ষেত্রে যদি এই দীর্ঘসূত্রিতা হয় এবং যদি তদন্তকারী সংস্থা তাদের তাকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে আসলে বাংলার মানুষ যন্ত্রণার মধ্যে পড়েন, যে যন্ত্রণার মধ্যে আজকে অভয়ার পরিবার পড়ছেন, তামান্নার পরিবার পড়ছেন, কামদুনির নির্যাতিতা পড়ছেন। এবং যে সিবিআই এটা করছে, এটা কিন্তু সব মানুষ জানেন যে সিবিআই কিন্তু কেন্দ্রীয় সরকারের অধীনে চলে। তাহলে কেন্দ্রীয় সরকারের অধীনে চলা সংস্থা কেন এই ঘটনার তদন্ত করতে পারছেন না, এর পিছনে আবার কোন সেটিং আজ থেকে কয়েক মাস বাদে আমরা জানতে পারবো, এইটা খুব ভালো জিনিস হচ্ছে না পশ্চিমবাংলার বিজ্ঞাপনের পক্ষে। এবং আমরা এখনও মনে করছি যে উই ওয়ান্ট জাস্টিসের স্লোগানটা এখনও তার রেলিভেন্সি আছে, কারণ জাস্টিস এখনও পাওয়া যায়নি। নির্যাতিতার পরিবারের এই হাহাকার যেরকম দেখতে ভালো লাগছে না, তেমনি সরকারের এই ধরনের পদক্ষেপও দেখতে মানুষের ভালো লাগছে না। এর বিরুদ্ধে অবশ্যই গোটা বাংলার মানুষ জাস্টিসের দাবিতে রাস্তায় নামবেন। তখন কিন্তু সরকারকে হোয়াট ইজ হোয়াট, সাদাকে সাদা, কালোকে কালো বলতে হবে। এখানে মানে একদিকে তো অভয়ার বিচার রয়েছে, অন্যদিকে যে 3 পরিবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন, তামান্নার পরিবার, আনিস খানের পরিবার আর দেবু দাসের পরিবার, তো তাদের দীপঙ্কর দাসের বাবা মায়ের যে মামলাটা, সেখানে প্রায় 10 থেকে কতজনকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, এবং অন্যদিকে তামান্নার কেসেও কয়েকজনকে গ্রেপ্তার করা হলো। তো এটা কি তাহলে আইওয়াশ, নাকি এই কেসগুলোর ক্ষেত্রে সরকার চাইছে যে? এইটা তো প্রমাণ হয় যে আসলে পুলিশ চাইলে পারে গ্রেপ্তার করতে। মানে আপনি যদি তামান্নার ঘটনাটা দেখেন, ওর পরিবার কথা বলে বাড়ি ফিরতে ফিরতে অ্যারেস্ট হয়েছেন কিছু, তার মানে পুলিশ চাইলে পারে, তার মানে পুলিশের র্যাডারে রয়েছে। তাহলে আনিস খানের ঘটনা থেকে আরম্ভ করে, কামদুনির ঘটনা থেকে শুরু করে আরও যা যা আছে, ধূপগুড়ি, হাঁসখালি ইত্যাদি অভয়ার ঘটনা, সবটা মিলে বাকিগুলোতে পুলিশ চাইছে না কেন, এটা আমাদের প্রশ্ন।
দেখুন, সবার পক্ষে সবসময় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে অভিযোগ জানানো কিন্তু সম্ভব নয়, সেটা একটা প্রতীকী ব্যবস্থা হতে পারে। কিন্তু যারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারলেন না বা পারছেন না, তারা কি বিচার পাবেন না? মুখ্যমন্ত্রীর কাছে যারা পৌঁছেছিলেন, পানিহাটির বিধায়িকা তার মেয়ের বিচারের জন্য তো মুখ্যমন্ত্রীর কাছেই পৌঁছেছিলেন, তার বিধানসভার ভেতরে পৌঁছেছেন, তাও বিচারটা হচ্ছে না। এই দীর্ঘসূত্রিতা কিন্তু আসলে অন্য সেটিংয়ের দিকে ইঙ্গিত করে, যে সেটিংটা পশ্চিমবাংলার মানুষ ভালো চোখে দেখছেন না। ফলে যারা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাতে পারলেন না, তাদেরও দ্রুত বিচার সেইটা কিন্তু রাজ্যের পুলিশকে দিতে হবে। না হলে কিন্তু এই সেটিং তত্ত্ব বলুন বা যাই বলুন, সেটা মানুষের মনে দৃঢ়ভাবে চেপে বসবে এবং মানুষ যখন পরবর্তীকালে সুযোগ পাবেন, তখন কিন্তু এই সেটিং তত্ত্বের বিরুদ্ধেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন। সেটিংটা কাদের সঙ্গে, মানে আপনারা কি অভিযোগ করছেন? সেটিং বলতে কাদের? এখন তো তৃণমূল আর মার্কেটে নেই। তৃণমূল মার্কেটে নেই বলেই তো সেটিংটা কাদের সাথে আবার নতুন করে সার্চ ইঞ্জিন চালু করতে হচ্ছে গুগলে, যে এদেরকে ধরতে হলে আবার কিছু পুরনো তৃণমূলের নেতাকেই তো ধরে আনতে হবে। কারণ আপনি যদি অভয়ার বিচারের কথা বলেন, তাহলে যে ডাক্তারবাবুরা ওই দিন রাতে ওর সাথে ছিলেন, যে ডাক্তারবাবুরা ভোরবেলা অন্য জায়গা থেকে চলে এলেন, যারা ওই অকুস্থলে ঘোরাঘুরি করছিলেন, যাদেরকে আগের সরকারের পুলিশ ওই যে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে মিথ্যে করে দেখানোর চেষ্টা করছিল, তাদেরকে ওই ধরতে গেলে, কান টানতে গেলে কোন মাথা চলে আসবে, যে মাথাকে এই পুলিশ এই প্রশাসন ধরতে চাইছেন না? এইটাই তো পুলিশ মন্ত্রীর কাছে আমরা জানতে চাই।